নমস্কার বন্ধুরা, যতন খুলুম খা। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তীব্রামথার নেতাদের প্রতিনিধিদের দেখা করার একটা ছবি গতকালকে রাত্রিবেলা থেকেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বহু টিভি চ্যানেলে, স্থানীয় টিভি চ্যানেলগুলোতে এই ছবিটা দেখিয়ে সংবাদ করা হয়েছে, পত্রপত্রিকাতে ছবিটা এসেছে। আর দেখলাম বহু মানুষ তাদের ব্যক্তিগত প্রোফাইলে এই ছবিটা শেয়ার করেছেন। এই ছবিটা আপনার সামনে আসার পরেই দেখলাম এক দুজন আপনার বিভিন্ন কিছু লিখে, তাদের বক্তব্য লিখে পোস্ট করেছেন এবং সেই পোস্টগুলোকে আবার দেখলাম অনেকে শেয়ার করছেন। সেই শেয়ার যে করছেন সেই লেখার মধ্যে আপনার দেখা যাচ্ছে যে অমিত শাহের ঠিক পাশে দাঁড়ানো একজন বিধায়ক তীব্রামথার, তাকে নিয়ে বিভিন্ন বক্তব্য আপনার তুলে ধরা হয়েছে। অমিত শাহের ঠিক পাশে দাঁড়ানো ব্যক্তি, যাকে নিয়ে আলাদা করে ওই জায়গাটা কেটে আপনার ছবিটা শেয়ার করা হচ্ছে, সেই ব্যক্তি আগে আপনার এটিটিএফের প্রতিষ্ঠাতা ছিলেন, এটিটিএফের সর্বাধিনায়ক ছিলেন। আপনারা জানেন রাজ্যে দীর্ঘদিন এটিটিএফ এবং এনএলএফটি নামে দুটি সংগঠন আপনার নানান অপারেশন করেছে। সেই ঘটনা সম্বন্ধে আর নতুন করে বলার মতন কিছু নাই, কিন্তু ওই লেখাগুলোতে আবার সেই কথাগুলো তুলে আনা হয়েছে। এখানে এনএলএফটি সম্বন্ধে বলা হয়নি, এটিটিএফ সম্বন্ধে বলা হয় এবং নানান প্রশ্ন তোলা হয়েছে, বিশেষ করে অমিত শাহের সঙ্গে তার ছবি তোলা বা তার গুরুত্ব পাওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে। এখন সেইগুলোকে বিজেপির লোকরা শেয়ার করছেন, অন্যরা তো করছেনই। আমি দেখলাম অন্য যারা বিজেপির লোক হিসেবে চিহ্নিত না তারা তো শেয়ার করছেনই, কিন্তু বিজেপির লোকরা শেয়ার করছেন। বিজেপির লোকরা শেয়ার করছেন, তার মানে হলো বিষয়টাকে তারাও ঠিক সহজভাবে নিতে পারছে না। একদিকে হলো রাজ্যে বিজেপি আর তীব্রামথার মধ্যে গ্রাসরুট লেভেলে একটা মারাত্মক রণংদেহী ভাব রয়েছে এবং এখানে পিডাপিডির ব্যাপার পর্যন্ত আছে। আরেক দিকে হলো আপনার তীব্রামথার এমএলএ বিধায়ক, যিনি আগে টিটিএফে ছিলেন এবং তিনি পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা নাকি গ্রেপ্তারকৃত হয়ে তাকে পরবর্তী সময় ভারতের হাতে তুলে দেওয়া হয় এবং তিনি গ্রেপ্তার হন, পরে তিনি আপনার জামিনে ছাড়া পান ইত্যাদি, অর্থাৎ তিনি আত্মসমর্পণ করেননি। তো এখন তার এই নতুন ভূমিকা, এটা নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছে। এই প্রশ্ন তোলার পরে আবার দেখলাম কেউ কেউ আবার এইরকম কথাও বলেছে যে ভাই, একটা সময় তো টিএনবির নেতা, যিনি প্রধান নেতা ছিলেন, তাকেও তো রাজীব গান্ধীর সঙ্গে দেখা গেছে, ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। তখন আবার কেউ কেউ বলছেন যে না, সেটা তো চুক্তি হয়েছিল এবং তিনি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। সেখানে ত্রিপুরা সরকার, কেন্দ্র সরকার এবং টিএনবি এর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছিল, কিন্তু এটিটিএফ এর সর্বাধিনায়ক হিসেবে তিনি তো আত্মসমর্পণ করেনি, তার সঙ্গে তো সে সময় চুক্তি হয়নি, তাকে তো গ্রেপ্তার করা হয়েছিল। এরকম মত, পাল্টা মত, এগুলি সব দেওয়া হচ্ছে। তো এইগুলো এখন কেন এত বেশি গুরুত্ব পাচ্ছে, কেন আপনার শাসক দলের লোকদের মধ্যে এত বেশি গুরুত্ব পাচ্ছে? এক তো হলো সামনে এডিসি নির্বাচন, এডিসি নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। একদিকে যেমন তীব্রামথা গ্রাম পাহাড়ে তার আধিপত্য নতুন করে বিস্তার করার জন্য চেষ্টা করছে, আর একদিকে বিজেপিও করতে শুরু করেছে যে পাহাড়ের মধ্যে যে যে জায়গাগুলোতে তার তেমন কোনো সংগঠন নেই এবং গত নির্বাচনে এসে জিততে পারেনি, সেই জায়গাতে তার জনজাতি মোর্চাকে জাগিয়ে তুলে একটা শক্তপোক্ত পরিবেশ তৈরি করে সে যাতে এমন অবস্থাতে নির্বাচনের আগে যেতে পারে যখন তীব্রামথার সঙ্গে তার দর কষাকষি হবে, বৈঠক হবে এবং যে অ্যালায়েন্সটা তাদের রাজ্য স্তরে রয়েছে সেই অ্যালায়েন্সটা তখন এডিসি স্তরেও করে সেখানে তারা সিট ভাগাভাগি করে আপনার লড়াই করতে পারে। এই ছাড়া আপনার বিজেপির তেমন কোনো সম্ভাবনা আপনার এডিসিতে দেখা যাচ্ছে না। এবার তীব্রামথা আবার কোনোভাবেই চায় না, আমি আগেও বলেছি আপনাদেরকে যে তীব্রামথা কোনোভাবেই চায় না যে তার কাছে যে আসনগুলো রয়েছে সেগুলি কম্প্রোমাইজ করতে, আর যেগুলো সে জিততে পারেনি সেগুলিও সে অন্য কাউকে দিতে চাইছে না। সে চাইছে 100% আসনে লড়াই করতে এবং তার গ্রাসরুট লেভেলের প্রত্যেকটা কর্মীর মূলত মনোভাব এটাই যে তারা নিজেদের দক্ষতায় তারা জিততে পারবে, কারণ বিধানসভাতে তাদের 13টা আসন রয়েছে, 20টার মধ্যে 13টা
চারটিখানি ব্যাপার না, এই 13টা মানে বিশাল এলাকা নিয়ে যেহেতু তারা তাদের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন, সেহেতু আপনার এডিসিতেও তারা চাইলেই সম্পূর্ণ এডিসির দখল তারা নিতে পারবেন এবং সেখানে অন্য কোনো দলকে একটি আসন না দিয়েও তারা সেটা করতে পারবেন, এরকমটা তারা মনে করছেন। এখন এইখানেই লেগেছে ঝামেলা। এখন কথা হলো যে তীব্রা মাথার সঙ্গে বিজেপির মাঝে মাঝে বৈঠক হচ্ছে, আর বৈঠকগুলো সাধারণত দেখা যায় দিল্লিতে হয়। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে বৈঠকগুলি করেন, রাজ্য স্তরে সেরকমভাবে দেখা যায় না, সেরকমটা তাদেরকে ত্রিপুরা বিজেপি গুরুত্ব দিতে রাজি না। তো তারা সরাসরি দিল্লির সঙ্গে কথা বলেন। এই তাদের সরাসরি দিল্লির সঙ্গে কথা বলাটাও এখানে অনেকটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতন। ফলে রাজ্যের যারা শাসক দলের যারা কর্মকর্তারা রয়েছেন তারা অনেক ক্ষেত্রে মনে করেন যে তাদেরকে গুরুত্ব কম দেওয়া হচ্ছে, তাদেরকে পাত্তা না দিয়ে তাদের বড় নেতাদের সঙ্গে দেখা করতে চলে যাওয়া হচ্ছে এবং সেখানে তারা বৈঠক করছেন। এর ফলে সাধারণ মানুষের কাছে কী বার্তা যাচ্ছে যে রাজ্যে যারা আছেন তাদের সেই ক্ষেত্রে তেমন কোনো গুরুত্ব নাই। এই সব কিছু মিলিয়ে এমন একটা অবস্থা চলছে, জগা খিচুড়ি অবস্থা চলছে। সেই জগা খিচুড়ি অবস্থার মধ্যে বেরিয়ে এসেছে ছবি। এক তো হলো ত্রিপুরা মথার নেতাদের সঙ্গে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং এর আগে অনেক হয়েছে, হচ্ছে এবং আবার আগামী দিনও হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই পুরো বিষয়টা দেখছেন বলে মনে করা হচ্ছে। কিন্তু একটা ছবি এখান থেকে কাট করে যাতে ত্রিপুরা মথার একজন এমএলএ যিনি এটিটিএফের সর্বাধিনায়ক ছিলেন তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিটাকে আপনার এক করে এইটাকে আপনার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে। এবং এইটাও কিন্তু সত্যি যে রাজ্যে যেমন পয়লা জাতি উলো পার্টি এই স্লোগান দিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি করা হয়েছিল আপনার এডিসি নির্বাচনের আগে থেকেই, তার একটা পাল্টা সেন্টিমেন্টও কিন্তু রাজ্যের মধ্যে কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল এবং কিছু কিছু ব্যক্তি ধীরে ধীরে কিন্তু গ্রো করছেন। এবং পাল্টা সেন্টিমেন্টটা আপাত দৃষ্টিতে হয়তো বোঝা যায় না, কেউ যদি ভালো করে সোশ্যাল মিডিয়ার দিকে যদি নজর রাখেন, এখন সোশ্যাল মিডিয়া সমাজের একটা দর্পণের মতন, আয়নার মতন। সোশ্যাল মিডিয়াতে ভালো করে চোখ রাখলে পরে পরিষ্কারভাবে বোঝা যায় সোসাইটি কি বলতে চাইছে, কি চিন্তা ভাবনা করছে। তো ফলে দেখা যায় বহু মানুষই আপনার এই বিষয়গুলো নিয়ে পাল্টা মতামত দিচ্ছেন এবং প্রশ্ন তুলছেন। এবং তারা অনেকে মনে করছেন যে এই যে এনআরসির আন্দোলন, সেই এনআরসির আন্দোলনটা তারা মনে করেছে যে রাজ্যে যে মেজরিটি সংখ্যক যে জনতা আছে তাদের বিরুদ্ধে যাওয়া একটা আন্দোলন, অর্থাৎ তাদের কে মানে কোণঠাসা করার জন্য, রাজনৈতিকভাবে তাদের যে একটা গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটাকে নষ্ট করার জন্য এনআরসির আন্দোলন। তাছাড়া এই এখন যে এসআইআর করা হচ্ছে নির্বাচন কমিশনের উদ্যোগে, বিহারে করা হয়েছে, এখন পশ্চিমবঙ্গে করা হবে, এরপর একের পর এক রাজ্যে ত্রিপুরাতেও করা হবে। ত্রিপুরাতে এসআইআর এর ব্যাপারে তো ত্রিপুরা মথার নেতারা দিল্লিতে দাবি পর্যন্ত তুলেছেন, যদিও এর অনেক আগেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে সবগুলো রাজ্যে এবং সবগুলো কেন্দ্রশাসিত অঞ্চলে আপনার এসআইআর করা হবে। তো এই এসআইআর কেউ কিন্তু অনেকে মনে করছেন যে রাজ্যে যে সংখ্যাগরিষ্ঠ জনতা, সেই সংখ্যাগরিষ্ঠ জনতাকে সমস্যায় ফেলার জন্য কেউ কেউ দাবি করছেন। তো এই সমস্ত কিছুর মধ্যে একটা পাল্টা সেন্টিমেন্ট কিন্তু ধীরে ধীরে কিন্তু গ্রো করছে। এটাকে হয়তো অনেকেই আপনার খেয়াল করছেন না, আর অনেকে খেয়াল করেও এটাকে এড়িয়ে যাচ্ছেন, মনে করছেন যে এড়িয়ে গেলে এটা গুরুত্বহীন হয়ে যাবে। কিন্তু বাস্তব কি সবসময় তা? যেমন রাজ্যে একটা সময়ে ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে যে কোনো রাজনৈতিক দল উঠে আসবে, যে রাজনৈতিক দল 2000 সনে আপনার এডিসি দখল করেছিল সিপিএমকে সরিয়ে, সিপিএমের রাজত্বকালে, তারপর একটা সময় দলটা ভাঙতে 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 এমন হয়ে যায় যে দলটা অর্থহীন হয়ে যায়। এরপর সবাই মনে করেছে যে এই দলটা যে শেষ হয়ে গেছে, এই দলটা আর রাজনৈতিক ময়দানে নেই। কিন্তু এরপরে দেখা গেছে আবার কিছুদিন পরে ডুবোজাহাজের মতন আর কি, সাবমেরিনের মতন হঠাৎ করে আবার সমুদ্রের তলা থেকে আবার মাথা তুলে দিয়েছে। তো এইরকমভাবে এরপরে তারা ত্রিপুরাল্যান্ডের
দাবি নিয়ে আন্দোলন করে রাজ্যের রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। এরপরে তাদের দেখা দেখি তারা যখন ফেল করেছে, তাদের দেখা দেখে ত্রিপুরাল্যান্ডের সঙ্গে গ্রেটা শব্দটা লাগিয়ে ত্রিপুরা মাথায় এসে রাজ্যের রাজনীতিতে নতুন করে তুফান সৃষ্টি করেছে। ফলে অনেক কিছু আপাত দৃষ্টিতে না দেখা গেলেও, আপাত দৃষ্টিতে না বোঝা গেলেও তা কিন্তু আপনার হবে না, বা তা কিন্তু আগামী দিনে কোনো গুরুত্ব পাবে না, সেরকমটা বলার কোনো সুযোগ নাই। ফলে রাজ্য রাজনীতিতে আগামী দিনে এমন অনেক কিছু রাজনৈতিকভাবে গণতান্ত্রিক উপায়ে ঘটতে পারে, মানে আন্দোলনের দিকে যেতে পারে, যা হয়তো অনেকে এখনো পর্যন্ত ধারণা করতে পারছেন না। তার ফলে কার লাভ হবে আর কার ক্ষতি হবে সেই হিসাব অন্য সময় অন্য ভিডিওতে করা যাবে। ভালো লেগে থাকলে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিন অন্য বন্ধুদের সঙ্গে। থাকবেন, ভালো থাকবেন। যতন খুলুম খা, সবাইকে নমস্কার।